আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি লন্ডনের ভিক্টোরিয়া পার্কে নিপুণ আপুর সাথে। তো আজকে আমরা তার সাথে কিছু সব মোমেন্ট কাটাবো এবং তার সম্পর্কে কিছু জানবো। চলেন জানি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো লন্ডন কেমন লাগছে? খুবই সুন্দর এখনকার আসলে ওয়েদারটা, এবং আমরা খুব সুন্দর একটা জায়গায় আছি। আমরা ভিক্টোরিয়া পার্কে আছি। আর আজকে একদম নীল আকাশ, সেখানে বসে আপনার সাথে গল্প হবে। কতদিন থাকার প্ল্যান আছে লন্ডনে আপনার? আমি আসলে আসছি এইবার একদম কাজের জন্য লন্ডন আসা। সবসময় তো দেখা যাচ্ছে যে ফ্যামিলির জন্য আসি। এইবারই ফার্স্ট টাইম আসলে আমি লন্ডনে শো করতে আসলাম। আচ্ছা তো আমার 14 একটি শো আছে, আচ্ছা। ক্যামেরন মেলা। আচ্ছা, আমরা সবাই জানি যে ওখানে একটা মেলা হবে, শো হবে। আসলে ওখানে আমি একটা পারফরমেন্স করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সিনেমা জগতে আপনি কিভাবে আসা? সিনেমাতে আমি আসি আমার ক্যারিয়ার স্টার্টিজে 2006-এ। আর এটা একদম প্ল্যানিং ছাড়া। আমি আসলে 6-এ ঢাকায় আসি। আমি তখন ইউএসএতে থাকতাম। তো ঢাকায় আসার পরই প্রায় তো সোহানুর রহমান সোহান ভাই আসলে আমাদের পরিচিত ছিলেন। আচ্ছা আচ্ছা। তো তখন একটা ছবির জন্য একদম ফ্রেশ একটা লুক চাচ্ছিল, পিতার আসল। তো সেই জায়গা থেকে সোহান ভাই এবং এফআই মানিক ছবিটার ডিরেক্টর ছিলেন, ওনারা দুজন ফ্রেন্ড ছিলেন। উনি তখন বলল যে আমার কাছে একদম ফ্রেশ একটা লুক আছে, বাট ওকে যদি ও 20 দিনের মতো বাংলাদেশে আছে, যদি ওকে 20 দিন ও করে, বা আপনাদের যদি আগে ওকে পছন্দ হয় সিনেমাটার জন্য, যে ও কারণ আমার আসলে ব্যাকগ্রাউন্ড নাচ। তো সেখান থেকে আমাকে সোহান ভাই ফোন করলো। আমি গিয়ে আসলে অডিশন করলাম স্টুডিওতে। অডিশন করার পরে 10 to 15 মিনিটসের মধ্যে আমাকে সিলেকশন করলো, এবং বলতে পারেন যে আসলে হুট করে আমাকে এনে একটা কি বলে বড় ক্যামেরার সামনে, বড় পর্দার সামনে আমাকে দাঁড় করিয়ে দিল। এভাবেই আপনার জার্নিটা শুরু হওয়া। ওকে, তো সিনেমাতে আসার পিছনে আপনার মূল অনুপ্রেরণা কে ছিল? সিনেমাতে আসার ব্যাপারে আসলে খুবই স্ট্রংলি যেটা ভূমিকা ছিল সেটা হলো আমার বড় বোন। যখন সিনেমাটার অফার আসে, যখন করতে যাই, তখন আম্মু আসলে আমার আম্মু আছে, তো আপুর সাথে আলাপ করলাম। আপু বললো যে হ্যাঁ ট্রাই করে দেখ, আসলে ট্রাই করতে তো দোষ নেই। ফ্যামিলি সাপোর্ট ছিল অনেক বেশি ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি হুমায়ুন স্যারের সাথে তো আপনি কাজ অনেক কি করেছেন, তো আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি তার সাথে কাজ করার। আচ্ছা, আমি হুমায়ুন স্যারের ছবিটা থেকে আসলে আমি প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। গল্পটা ওনার ছিল, কিন্তু ডিরেকশন ছিল হলো শাহ আলম কিরণের সাজঘর। খুবই সুন্দর একটা উপন্যাস। কুসুম ক্যারেক্টারটা আমি করেছিলাম, এবং সেখান থেকে আমি প্রথম 2008-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। তারপরে আমি আরেকটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, সেটা হলো চাঁদের মতো বউ থেকে। তো এখন হচ্ছে যে আমরা যতদূর জানি যে এই সিনেমা জগতে হচ্ছে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়, তো আপনি কি এরকম কোনো কিছু ফেস করেছেন? আসলে ইন্ডাস্ট্রিটাই কিন্তু থাকে একটু ওয়েল ডমিনেটেড। সেটা আপনি বাংলাদেশ বলেন, সেটা আপনি বলিউডে যান, সেটা হলিউডে যান, সব জায়গায় আসলে একটু মেল ডমিনেটেড ক্যারেক্টারই হয়, এবং হ্যাঁ, মেল ডমিনেটেডটা প্রাধান্যটা বেশি থাকে। হ্যাঁ, সেখানে প্রতিবন্ধকতা যে একদম পাইনি তা না, প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সেখান থেকে আসলে আপনাকে নিজের মতো করে কাজ করে বের হয়ে নিতে হবে আর খাপ খাওয়ানোর সাথে সাথে যেটা ছিল, আমার টেকনিশিয়ান টিমগুলো আসলে খুব ভালো ছিল, যারা আমার টেকনিশিয়ান ছিলেন। আচ্ছা আচ্ছা। তো বলতে পারেন যে টেকনিশিয়ানদের সাপোর্টে আসলে আমার আজকে এত দূর আসা। ওকে, তো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তুফান মুভিটাকে দেখা হয়েছে? বর্তমানে অনেক ভাইরাল মুভি আমাদের তুফান। তো ফান দেখা হয়েছে, যেহেতু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদিকা। তো আমরা সব ছবিগুলোরই আসলে প্রমোশন করি। প্রমোশনের জন্য আমাকে গিয়ে দেখতে হয়েছে। আমি বাংলাদেশেও দেখেছি, ইনফ্যাক্ট আমি লন্ডনে যখন আসি, লন্ডনে এই জন্য দেখেছি যে
মানে আমার খুব আই ফিল রিয়েলি প্রাউড। এত ভালো লাগছিল যে আমাদের ছবি এখানে এত বড় বড় সিনেপ্লেক্সগুলিতে চলছে। আমিও এখানেই দেখা সিনেপ্লেক্স, এবং আমার জানা মতে পুরো হলই হচ্ছে এইটার জন্য ভিড় ছিল অনেক বেশি, রাইট। এই তুফান মুভিটার জন্য। আর আরেকটা যেটা যে যেমন ধরেন আমাদের নেক্সট জেনারেশন লাইক এখানে আমার বোনের মেয়েরা আছে, আমার মেয়ে আছে, ওকে আমি বাংলাদেশে দেখিয়েছি। আর আমার বোনের মেয়েদেরকে বললাম যে চলো দেখো বাংলাদেশের ছবি এখন কত এটাই এগিয়ে যাচ্ছে। আসলে অনেক জেনারেশনকে দেখানোর জন্যই আমার এখানে হলেও যাওয়া। এবং আমি যেদিন হলে গেলাম সেদিনও অনেক মোটামুটি ভালো অডিয়েন্স ছিল। আচ্ছা, তো ওভারঅল আপনি সাকিব খানকে কত দিবেন, মানে ওভারঅল সব কিছু মিলিয়ে? আসলে আমার ক্যারিয়ারটা শুরু কিন্তু সাকিবের সাথে। আমার প্রথম ছবিটা ছিল রত্নগর্বা মা, যেটাতে রুবেল ভাই হিরো ছিলেন, কিন্তু এটা রিলিজ হয়নি। আচ্ছা, আমার সেকেন্ড ছবি যেটা পিতার আসন, ওখানে যেটা আমার ফার্স্ট ছবি ধরা হয়, ওখানে কিন্তু সাকিব ছিল। আচ্ছা, তো আমার জার্নিটা সাকিবের সাথে স্টার্ট। সেখান থেকে আসলে কত দিব না, আমি এতটুকু বলবো যে 2006 থেকে 2024 পর্যন্ত একজন মানুষ কিভাবে নিজেকে সব কিছুর সাথে পরিবর্তন করে। এবং 6 সনে যখন আমি ওর সাথে কাজ করেছি তখনও দেখেছি সাকিব ইজ ভেরি ডেডিকেটেড, মানে সিনেমা নিয়ে কস্টিউম নিয়েছিল। আর 24 সনে দেখা আসলে যেদিন ও তুফানের শুটিং করতে যাচ্ছে তার আগের দিন আমাদের তার আগে নির্বাচন ছিল, আমি আসলে গিয়েছিলাম ভোট চাইতে ওর কাছে। তখন আমাকে বললাম আমি তুফানের শুটিংয়ের জন্য যাচ্ছি, তো বেস্ট অফ লাক। তুফান মুভিটা কিন্তু মানে সাকিব খানের বিগত মুভি থেকে পুরো লুকটাই অন্যরকম ছিল। এটা নিয়ে আপনি কি বলার? এটা আমি তো বললাম যে ও খুব ডেডিকেটেড। এখন লুকটা আসলে ইচ্ছা করলেই কেউ চেঞ্জ করতে পারবে না যদি আপনার ইচ্ছা না থাকে। রাইট। এবং ছবিটা দেখেন, ছবিটাতে কিন্তু ওর যথেষ্ট পরিমাণ দুটা লোককে নিজেকে দুরকম করা ডিফিকাল্ট। সো এখানে আমি আসলে কোনো নাম্বার তো বলাই যাবে না। মানে আমার কাছে মনে হয় যে দুজন সাকিব আসলে বাংলাদেশের জন্য গর্ব। আচ্ছা, ওকে। তো আমার তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে তো ভাইরাল হওয়ার জন্য কেউ পাবলিকে স্ট্যান্ড নিচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করছেন, তো এটা নিয়ে আপনি কি বলার আছে? অ্যাকচুয়ালি এখন এমন একটা টাইম এসেছে, সবাই চিন্তা করছে যে আমি খুব অল্প একটু ভাইরাল হলেই হয়তো বা ফেসবুক থেকে টাকা আসে, বা এখন যেহেতু সবার হাতে আমাদের যেটা হয়েছে যে আমরা সবাই কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারছি, সবার হাতেই একটা স্মার্টফোন আছে। আর স্পেশালি যেটা হচ্ছে যে ভাইরাল ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে, যে চিন্তা করছে যে আমি খারাপ করলেও ভাইরাল হচ্ছে, ভালো করলেও ভাইরাল হচ্ছে। এটা কোনো ক্লাস মেনটেন করতেছে না আর কি। এক্স্যাক্টলি, এটা কোনো ক্লাসও মেনটেন করছে না। এবং আরেকটা জিনিস যেটা, যে এটা কিন্তু খুব সাময়িক ব্যাপার। মানে ভাইরাল জিনিসটা কতদিন, ধরেন 1 বছর 2 বছর 3 বছর থাকবে। কারণ এর আগেও অনেকেই ভাইরাল হয়েছে ছিল, তারপর কিন্তু চলে গিয়েছে। কারণ ভাইরাল এবং আর্টিস্ট দুটো কিন্তু দুই ধরনের। এক্স্যাক্টলি। ওকে, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে, 2-4টা ফ্লপ সিনেমা করে নামের পাশে নায়ক নাম দিয়ে এটার মিসইউজ করা হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটাও সেম, আমাদের সেই স্মার্টফোন। কারণ এখন যদি বাংলাদেশে আপনি দেখে থাকবেন যে দিয়াবাড়ি একটা জায়গা আছে, ওখানে গেলে দেখবেন যে হাজার হাজার ফোন দিয়ে শুটিং হচ্ছে, তারপর টিকটক বানানো হচ্ছে। আমি এটাকে খারাপ বলবো না, কিন্তু যেটা হচ্ছে এতে করে যে আপনি বললেন যে নায়ক, তখন আসলে প্রফেশনালি যে একজন শিল্পী সেটা আসলে মানুষ বুঝতে পারেন। আর এখন আমরা যে সময় কাজ করেছি, মানে 2006-এ, তখন কিন্তু আমাদের একমাত্র প্রচারের একটা জায়গা ছিল। তখন কিন্তু রেডিও থেকে প্রচার হতো, তারপর হতো আমি যেটা এসে পেয়েছি যে রেডিও থেকে প্রচার হতো। তখনও কিন্তু ফেসবুক এতটা জনপ্রিয় না, আমরা কিন্তু তখন ফেসবুক দিয়ে আমাদেরকে চিনতে পারতো না। আচ্ছা,
তো রেডিওতে প্রচারণের জন্য যাওয়া হতো, তারপর টিভি থেকে বিটিভি থেকে এতগুলি চ্যানেলও ছিল না। আর আরেকটা যেটা হতো যে পত্রিকাগুলা থেকে জানতো। এখন এটা এত ইজি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের এই সমাজই হচ্ছে এটা মানে বাড়িয়েছে ডে বাই ডে। তারাই হচ্ছে ভিউয়ার্স দেন হচ্ছে এই ধরনের হচ্ছে মানে জিনিসগুলো তাদের মাধ্যমেই আসলে করা। আবার সেখান থেকে খুব ভালো কিছু আর্টিস্ট বের হয়ে আসছে, জি, আবার সেখান থেকে খুব খারাপ কিছুই আসছে। আসলে ভালো খারাপ মিলিয়ে সব কিছু, কিন্তু ভালোটার স্থায়িত্ব বেশি, খারাপটা বেশি দিন বেশি দিন থাকবে না। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে এফডিসিতে 53 ইয়ার্স কখনো কোনো নারী প্রেসিডেন্ট আসেনি, তো আপনার আসার পিছনে কারণটা কি? ওয়েল, এটা খুবই ভালো একটা কোশ্চেন। কারণ কি, এই আপনি যেই জায়গাটা নিয়ে কথা বলছেন, যেটা হলো চলচ্চিত্র শিল্পী সমিতি, ইয়েস, প্রেসিডেন্ট সেক্রেটারি, এখানে কখনোই কোনো নারীরা আসেনি। কারণ চিন্তা করে যে এই দুটো পোস্টে অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক কাজ করতে হয়, একটা মেয়ে কি সেটা পারবে করতে? আর স্পেশালি এটা আসলে আর্টিস্টদের। তার মধ্যে যদি একটা নায়িকা আসে, একটা নায়িকা কতক্ষণ মেকআপ করবে, কতক্ষণ রেডি হবে, কতক্ষণ একটা সে মানে মেয়েদের তো টাইম লাগে আর কি সব এইটা নিয়ে আসলে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো সেখান থেকে 2022 আর 24-এর যে ইলেকশনটা ছিল, তো আমি জেনারেল সেক্রেটারির পোস্টে যখন দাঁড়ালাম, আমার আসলে অনেক রকম বাধা এসেছে, অনেক রকম কটু কথা শুনতে হয়েছে। আচ্ছা আচ্ছা, যে ও কি করতে পারবে, দেখা যাবে যে রাত 11টার সময় কাউকে ওকে দরকার হতে পারে, ওকে ওখানে যেতে পারে, কোনো আর্টিস্ট মারা গেল, ওকে যেতে, মেয়ে তো যেতে পারবে না জানাজার। মানে মেয়ে দেখে হচ্ছে পিছিয়ে, হ্যাঁ, বারবার পিছিয়ে ফেলা হতো। তখন আমি বলেছি যে হ্যাঁ, আমি পারবো, কনফিডেন্স, আমি পারবো, মানে আমি পারবো। এবং সব কিছুর ঊর্ধ্বে আমার যে টিমটা আমার সাথে ছিল, টিমটাও বললো যে হ্যাঁ, ও পারবে, আমরা ওর সাথে আছি। তো 22 আর 24-এর ইলেকশানে আমি যখন আসি এবং আমি সেটা করে, আমি কিন্তু জেনারেল সেক্রেটারি হয়ে দেখিয়ে দিয়েছি যে না, নারীরাও সব পারে। বাধা নারীরাও পারে, সেটাই। তো আর কখনো নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? নির্বাচন থেকে আসলে যেটা হলো যে এখন যে গ্লোবাল যে ছবিগুলো রিলিজ হচ্ছে, সেটা আমরা যখন আমি এসেছি, আমার সাথে ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন, উনি আমার প্রেসিডেন্ট ছিলেন। যখন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ছবিগুলাকে গ্লোবালাইজ করবো আমরা, পুরো ওয়ার্ল্ডে যাতে দেখতে পায়, ছবির মান যাতে ভালো হয়, ছবিগুলা যাতে বাংলাদেশে যাতে আরও সিনেপ্লেক্স তৈরি হয়। এবং হল মালিকদের সাথে আমরা চুক্তি করেছি, এবং আজকে আমি লন্ডনে বসে বলবো যে আমি সাকসেস, এবং ছবিগুলা রিলিজ হচ্ছে, ছবিগুলা ওয়ার্ল্ড ওয়াইড আসছে। এবং আপনি নিজেও বললেন যে আপনি কখনো সিনেমা দেখেননি, না, আপনি গিয়ে তুফান দেখেছেন, তাহলে সেখান থেকে মনে করি যে সংগঠন থেকে, যেটা সংগঠনে শুধু আমাকে আসতে হয়েছে যে জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য। এখন জিনিসগুলো যেহেতু আসলে ফর্মেটে পড়ে গিয়েছে, এখন এটা হতেই থাকবে। আর যদি মানে সবাই আবার মনে করে যে হ্যাঁ, আমাকে আবার আসতে হবে, আমাকে আবার চায়, তাহলে অবশ্যই আসবো। জাতীয় রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা? ওয়েল, জাতীয় রাজনীতি যেটা, যে আমি যখন শিল্পী সমিতির সাথে যুক্ত হলাম, তখন আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে যেতে হতো। সেটা জাতীয় রাজনীতির প্রোগ্রাম বলেন, যেমন আমরা আসলে ইনফরমেশন মিনিস্ট্রির সাথে কাজ করি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করি। তো যতগুলি, আর আসলে আমি একজনের খুব বড় ফ্যান না বলা যায় না, আমি ওনাকে আসলে সব ফলো করি, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ উনি হলো প্রত্যেকটা নারীর জন্য অনেক কিছুই করবো, মানে আজকে বাংলাদেশের মেয়েরা যতটুকু এগিয়েছে সেটা কিন্তু ওনার অবদান অবশ্যই। এবং আমি নারী এন্টারপ্রেনারও হলাম কিন্তু ওনাকে দেখে। তার কারণ হলো যে বাংলাদেশের মেয়েরা যারা বিজনেস করবে, ওদের কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হয় না। তো অনেকেই মনে হয় জানে না, কিন্তু যেহেতু আমি বিজনেস করি আমি জানি। তো আসলে মেয়েদেরকে কাজ করার জন্য উনি অনেক স্ট্রাকচার করে দিয়েছেন। তো সেখান থেকে জাতীয় রাজনীতি আমি করবো না সেটা একদমই বলবো না, যেহেতু আমার আব্বু আসলে 73-র ব্যাচ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমরা মনে প্রাণে আওয়ামী লীগকে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধার সপক্ষের লোক।
তো অবশ্যই যদি ওখান থেকে কখনো আমাকে করার কিছু থাকে আমি করব। অনেক কিছুই জানলাম, অনেক কিছু জানার ছিল। এই নিয়ে আজকে আমাদের বক্তব্য শেষ হচ্ছে। আপনি সামনের দিনগুলোর জন্য শুভকামনা এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।